শুনুন না ছোট কর্তা, আমাকে একবার নিয়ে চলুন, একবার। আপনি বুঝতে পারছেন না ছোট কর্তা, আপনি আমার কথা বুঝতে পারছেন না। একবার নিয়ে গেলে কি হবে বলুন তো? শুনুন না, আমি বরং কাল সকালে যাব, যখন বাড়ির কেউ হাসপাতালে থাকবে না, আর যাওয়ার আগে একটা ওড়না ভালো করে নিজের মুখে পেঁচিয়ে নেব, যাতে আমাকে কেউ না দেখতে পারে। নিয়ে চলুন না ছোট কর্তা, একবার। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, কিন্তু মুখ ঢেকে যাবেন কেন? বাবাকে দেখতে গেলে সবার সামনে দেখা করে আসবেন। বাবাকে দেখার 100% রাইট আছে আপনার। কিন্তু মা যে আমাকে পছন্দই করেন না। তারপর আমি গান গাই বলে মায়ের মনে আর এক অশান্তি তৈরি হয়েছে। তারপর যদি বাবাকে দেখার জন্য আমি হঠাৎ করে হাসপাতালে উপস্থিত হয়, মা তো খুব রেগে যাবেন। আর তখন যদি হাসপাতালের মধ্যে কিছু একটা ঘটিয়ে বসেন, না না বাবা, না না ছোট কর্তা, আমি বরং লুকিয়ে লুকিয়ে যাব। আমার সবার সামনে যাওয়ার দরকার নেই। শ্যামা, মা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে ঠিকই, কিন্তু কদিনের মধ্যে আমাদের বাড়ি ফিরেও যেতে হবে। আর সেটা মাই আমাদের বলবে। কিন্তু ছোট কর্তা, মা তো আমাকে... শ্যামা, মা আপনার উপর অভিমান করেছে, হয়তো একটু রেগে আছে ঠিকই, কিন্তু আপনাকে অপছন্দ করে না। আমি তো মাকে খুব ভালোভাবে চিনি। চট করে মায়ের অভিমান হয়, রাগ হয়, আর সেই রাগ চট করে পড়েও যায়। দেখবেন আপনার উপর রাগও চট করে পড়ে যাবে। আর আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ঠিক যেভাবে কৃষ্ণকলি একবার গান গেয়ে বাংলা হইচই ফেলে দিয়েছে, বাঙালির মনে জায়গা করে নিয়েছে, ঠিক সেভাবেই নিজের শাশুড়ি মায়ের মনে শুধু স্থায়ী জায়গা করে নেবে না, নিজের শাশুড়ি মার সব থেকে প্রিয় পাত্রী হয়ে উঠবে। আপনি যে কি করে এত বড় কথাটা আন্দাজ করতে পারলেন আমি জানি না ছোট কর্তা। একদিকে নাকি আমি গানও গাইব, আবার অন্যদিকে নাকি মায়ের প্রিয় পাত্রীও হয়ে উঠব। এটা কি কোনোদিনও সম্ভব? আপনার যে গায়িকাদের থেকে ফাড়া আছে, এটা জানার পরেও কি মা কোনোদিনও মেনে নেবে না ছোট কর্তা? মা কোনোদিনই আমাকে মেনে নেবে না। নেবে শ্যামা, ঠিক যেভাবে আপনি গায়িকা হয়ে উঠেছেন এটাতে কারোর হাত নেই। এটা ডেস্টিনি, ভাগ্যের লিখন। ঠিক যেভাবে সেটা সবাই মেনে নিয়েছে, ঠিক সেভাবে মাও আপনাকে মেনে নেবে শ্যামা। দিদি ভাই যে এভাবে কোলে যেতে পারে আমি ভাবতে পারছি না দিশা। তুমি এত শিওর কি করে হচ্ছ যে মা অলরেডি গলে গেছে? শিওর কি করে হচ্ছে? নিজের চোখে দেখেছি। নিজের চোখকে অবিশ্বাস করতে বলছো? আমি দেখে এলাম। ওই শ্যামার গান শুনে দিদিভাই এমন হাউ হাউ করে কাঁদছে, আবেগ একেবারে উতলে উতলে উঠছে। অপেক্ষা করো দুটো দিন, জামাই দাদা বাড়ি ফিরুক সুস্থ হয়ে। দেখবে এই মহিলাই শ্যামার নিখিলকে বরণ করে ঘরে তুলছে। আমার তো গান গাওয়ার কোনো বাধাই রইল না দিশা। বাস সেলিব্রিটি সিঙ্গার শ্যামা দাসী চৌধুরী তখন চৌধুরী বাড়িতে সবার উপরে মাথায় চেপে ভূতের নৃত্য করবে বলে রাখ। না মাসিমণি, না, আমি থাকতে খেলা এত সহজে ঘুরতে পারে না। একটা কথা ভুলে যেও না, শ্যামা কিন্তু গান গায়, আর গায়িকাদের থেকে নিখিলের ফাড়া এখনো কাটেনি। মানে
বুঝতে পারছো না? মানে এটা একেবারে পরিষ্কার মাসিমণি। ধরো নিখিলের তুম করে কোনো বিপদ ঘটে গেল, আর সেই বিপদের দায়ে যে কোনো গায়িকার ওপর তো চাপানোই যায়, তাই না? মাকে যদি এটা কনভিন্স করিয়ে দিতে পারি যে গায়িকা শ্যামার জন্যই নিখিলের ক্ষতি হচ্ছে, তাহলে তোমার কি মনে হয় মাসিমণি, এ জন্মে আর শ্যামার ওপর থেকে মায়ের রাগ যাবে? নিখিলের ক্ষতি, বিপদ, কি কি বলতে চাইছো বলো তো? ঠিকই বলছি আমি মাসিমণি। আমার লাইফটা নিখিল চৌধুরী হেল করে তুলছে, হেল। না অফিসে ঠিক মতো কাজ করতে দিচ্ছে, না বাড়িতে শান্তিতে থাকতে দিচ্ছে। নিখিলকে তো এত সহজে আমি ছাড়বো না। নিখিলের ক্ষতি হতে তো বাধ্য, আর তার জন্য আমরা খুব ইজিলি রেসপন্সিবল করে দেবো কাকে? শ্যামাকে। ও মাসিমণি, একটা কথা বলো তো, তুমি যে বললে নিখিল শ্যামা ওই কার বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো প্রণয়ের বাড়িতেই রয়েছে। এখনো কি ওখানেই আছে? হ্যাঁ, ওখানেই থাকে। ঠিক আছে, ওদের দিকটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি কিন্তু রাধার দিকে একটু নজর দাও। ওর মেন্টাল কন্ডিশন আমার মোটেই ঠিক লাগছে না। দিশা, দিশা, তুমি নিখিলের ক্ষতি করতে চাইছো, করো, যা ইচ্ছে হয় করো। শুধু একটা কথা দিশা, শ্যামা যেন আর সুযোগ না পায়। ওই ওই মেয়েটার জন্য দিশা, আমার একটা মাত্র সন্তান, আজকে তার কি অবস্থা দেখো। সারাদিন ভয়ে ভয়ে তাকে এই বোধ হয় রাধার কিছু না। দিশা, শ্যামাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। ওর ক্ষতি করবার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি কিন্তু যাব। শ্যামা, শ্যামা আর নিখিলকে তো আমিও ছাড়তে পারবো না মাসিমণি। ওদের ক্ষতি করার জন্য আমাকেও যত দূর যেতে হয় যাব। হ্যালো, হ্যাঁ আমি বলছি। বুঝতে পেরেছ? কথার যেন নড়চড় না হয়। আচ্ছা ঠিক আছে। মাসিমা, লক্ষ্মী। হ্যাঁ বলো বাবা। বলছিলাম ডিনার কি রেডি হয়ে গেছে? 9:30 বেজে গেছে তো, আসলে আজ এত টেনশনে গেছে যে খাওয়া দাওয়াই হয়নি, তাই জিজ্ঞেস করছিলাম। না হ্যাঁ, আমার রান্না প্রায় হয়ে গেছে, এক্ষুনি দিচ্ছি। একটু বসো না, বসো বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি, বসো। বলছি বাবা, একটা কথা বলি। বৌমা বলছিল তোমার মা নাকি খুব ভালোই রান্না করেন। তো এতদিন তো বাইরেই রয়েছে, মায়ের হাতে রান্না খেতে বড্ড ইচ্ছে করছে, তাই না? কিন্তু মা, না মানে আমরা কি অত ভালো রান্না করতে পারবো? বৌমা এসো এসো, আমরা ব্যবস্থা করি। মা, মা আমাকে তাড়াতাড়ি দাও, আজকে তুমি রান্না করেছো, আমি আর ওয়েট করতে পারছি না। মা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ওরে আমাদের জন্য অপেক্ষা কর। যেই শুনেছে মা রান্না করেছে অমনি ঝাঁপিয়ে পড়ে চলে এসেছে। আসলে নিখিল মায়ের হাতের রান্না খাওয়ার জন্য মুখিয়ে থাকে তো, সেই জন্য আর তর সইছে না। তবে তোদের মা যখন যেটা রান্না করে সবার জন্যই করে, আবার সবাইকে দিয়ে কিছুটা বেঁচেও যায়। এই যে সুজাতা, এই আমায় দাও, কি রান্না করেছো? অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। না আরেকটু দাও না, আরেকটু দাও না প্লিজ। এই আমাকে দাও, সবই ওকে দেবে নাকি? অদ্ভুত। দাও তো, দাও আমাকে দাও। এই না 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 না, আরে মা আমাকে দাও না।
মা আমাকে আরেকটু দাও তো। এই কি 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 হচ্ছে নাকি? না না, আমি দেখছিলাম তোরটা। কেন তুই ছোট বলে কি সব একা খাবি নাকি? এত কাড়াকাড়ি করে কি আছে বলতো? হ্যাঁ, এত তো রয়েছে, ভাগ করে খা না বাবা। অশোক, ও আমাদের আদরের ছোট ভাই, ওকে দিক না। কি দারুণ রান্না হয়েছে মা, মনে হচ্ছে এঁচোড় চিংড়ি দিয়ে পুরো ভাতটা খেয়ে নি। আরে আস্তে আস্তে খা নিখিল, এক্ষুনি গলায় লাগবে আর তোর মা সেটা নিয়ে হুলুস্থুল বাঁধাবে। তুমি ওদের আনন্দ করে খেতে দাও না, কিচ্ছু হবে না। এই তো ঠিক হয়ে গেছে, আর কাশি হয়নি। কি হলো ছোট কর্তা? নিশ্চয়ই আপনার বাড়ির খাওয়া দাওয়ার কথা মনে পড়ছে। আমি কি কিছু বানিয়ে দেবো আপনাকে? মায়ের হাতের এঁচোড় চিংড়ির কথা খুব মনে পড়ছে শ্যামা। মা যখন এঁচোড়ের এই প্রিপারেশনটা করতো, আমরা 3 ভাই আর বাবা কবজি ডুবিয়ে খেতাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি এক্ষুনি আপনার পছন্দ মতো কিছু বানিয়ে আনছি, দাঁড়ান। না না শ্যামা, এইসবের কোনো দরকার নেই, আপনিও না প্লিজ। এক সেকেন্ড লক্ষ্মী, বলছিলাম প্রলয় কোথায়? দেখতে পাচ্ছি না তো। সর্বনাশ, অশোক কিছু শুনতে পাইনি তো? দিশা, আমার শরীরটা না কেমন একটা হচ্ছে, ভালো লাগছে না। তার মধ্যে তুমিও অদ্ভুত বিহেভ করছো। কাকে ফোনে কি বলছো, মানে কি গাড়ি দাঁড়িয়ে থাকবে, তুমি ওয়েট করবে? আচ্ছা আমাকে একটু খুলে বলো না, তোমার মনের মধ্যে কি চলছে, বুঝতে পারছি না আমি কিছু। আমার মনের মধ্যে আবার কি চলবে অশোক? ওটা তো আমি জাস্ট একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ও তাহলে আমাকে দেখে চমকে উঠলে কেন? তুমিও না পারো, তোমায় দেখে কেন চমকে উঠবো? আচ্ছা অশোক, তোমার কি এখন সবকিছু নিয়ে আমার উপর সন্দেহ হয় বলো তো? আরে বাবা, সন্দেহ কেন হতে যাবে? সন্দেহ হয়নি। আমি দেখো, অফিসে যেটা হয়েছে সেটা তো ভুল হয়েছে, সেটা তো তুমি জানো। আমরা বাবাকে মানে বাবার পারমিশন ছাড়া কখনো কিছু করি না, না বাড়িতে না অফিসে। আমি জাস্ট সেটা বললাম তোমাকে। আচ্ছা কোনো কিছু বলতেও কি পারবো না? না না, বলতে পারবে না কেন? নিশ্চয়ই বলতে পারবে, বাট এগুলো তো একবার ডিসকাশন হয়ে গেছে তাই না অশোক, বলো অফিসে? আবার সেম কথা রিপিট করার কোনো মানে হয়? উল্টে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে। দেখো দিশা, তোমার কথা শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই, আর তুমি কি বলছিলে আমি শুনতেও পাইনি। একটু ডিস্টার্ব আছি তাই রুডলি বিহেভ করছি, প্লিজ কিছু মনে করো না। থ্যাংক গড কিচ্ছু শুনতে পাইনি তাহলে। না না, আমাকে আরও সতর্ক হতে হবে। আজকাল এই ক্যাবলা অশোকের মুখেও কথা পড়তে শুরু করেছে দেখছি। আচ্ছা দিশা, আমার না কেমন একটা হচ্ছে জানো তো, শরীরটা ভালো লাগছে না, মনটাও কেমন অস্থির অস্থির করছে। বাবা তো সুস্থ হয়ে যাচ্ছে, মানে সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বলো। মায়েরও রাগটা কমে এসছে, আর নিখিল শর্মা খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে ফিরে আসবে। আমরা সবাই আবার একসঙ্গে থাকবো, আনন্দ করে থাকবো। কিন্তু তাও তাও আমার এরকম কেন হচ্ছে শরীরটা, মনটাও ভালো লাগছে না, বুঝতে পারছি না। কাম ডাউন অশোক, কাম ডাউন। আমি বুঝতে পারছি তোমার কেন এমন হচ্ছে। ডক্টর যে নার্ভের ওষুধগুলো দিয়েছিলেন আজকে খেয়েছো? নিশ্চয়ই খাওনি। ওগুলো তো নিয়ম করে খেতে হবে তাই না অশোক? তোমায় কতবার বলবো বলো তো? দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি।
অশোক, তুমি আর বড় হলে না। সব হাতে হাতে না করে দিলে তুমি কিছুই করতে পারো না। শোনো, এর মধ্যে না তোমার সুগার প্রেশার না পুরোই একেবারে চেক আপ করে নাও তো একটা। আমি ডক্টর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো। রিল্যাক্স করো এবার একটু, উঠে শো ঠিক করে। জল খাবে? দাও একটু। একটু ভালো লাগছে এবার? হ্যাঁ, একটু বেটার লাগছে। আমার মনে হয় একটু ঘুমানো উচিত। ঘুমাই একটু আমি। হ্যাঁ, একটু ঘুমানোর চেষ্টা করো। শুয়ে পড়ো এবার একটু। ঘুম আসছে? ঘুমাও। কালকের দিনটা তোমার মোটেই ভালো যাবে না নিখিল। তোমার বউকে দিয়ে গান গাইয়ে তাকে সেলিব্রিটি বানিয়ে সব কিছু আবার সেই আগের মতো করে নেবে ভেবেছিলে, তাই না? না নিখিল, দিশা চৌধুরী থাকতে সেটা কোনো দিনও হবে না। শ্যামার গানের জন্য, আমাকে অফিসের সকলের সামনে অপমান করার জন্য তোমাকে যে খেসারত দিতেই হবে নিখিল। You will have to pay for it. ওরে বাবা, তুমি যে আবার মিষ্টি আর দই কেন আনতে বললে আমি সেটা বুঝতেই পারছি না। হ্যাঁ, আসলে সবকিছু তো ভালোই ভালোই মিটে গেল। আমাদেরও তো আপনাদের একটু মিষ্টি মুখ করাতে ইচ্ছা করে বলেন, ওর জন্যই আমি ওকে ফোন করে বলে দিলাম একটু দই আর মিষ্টি যাতে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে খেয়ে নি। প্রলয় আসার পর আমরা সবাই মিলে মিষ্টি মুখ করবো, কি? হ্যাঁ হ্যাঁ একদম, আমি আরো খাবারগুলো নিয়ে আসি। আচ্ছা লক্ষ্মী, ও তুমি চলে এসেছো? আচ্ছা, বলছো ওই দই মিষ্টি ওগুলো সব এনেছো তো? হ্যাঁ হ্যাঁ এই তো দই মিষ্টি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, দই মিষ্টি আনার থাকলে তো প্রলয়তে যখন বাড়ি ফিরলেন তখনই আনতে পারতেন। তাছাড়া এত রাতে এদিকে তো কোনো মিষ্টির দোকানও খোলা থাকে না, আর দই মিষ্টির প্যাকেটটা তো এরকম দেখতে হয় না। আমার খুব খারাপ লাগছে, কত দেরি হয়ে গেল বলো তো। না না ঠিক আছে, দিন আমরা হাতে দিন। প্রলয় তুমি বসবে না খেতে? না স্যার, আপনারা খান, আমি একটু পরে বসছি। এই নিন আপনার এঁচোড় চিংড়ি। লক্ষ্মী, এত রাতে এঁচোড় চিংড়ি কোথায় পেলে গো? আর ছোট কর্তাও তো এই কিছুক্ষণ আগে এঁচোড় চিংড়ির কথা বললেন, এর মধ্যে তোমার রান্নাও হয়ে গেল? আমি দেখছি। মা, শ্যামা, শ্যামা, এটা তো মায়ের হাতের রান্না। প্রলয়, এটা তুমি কোথায় পেলে? মা কি এটা নিজের হাতে রান্না করে পাঠিয়েছে? ইয়েস স্যার, আপনার মাই এটা পাঠিয়েছেন।
আপনার মা আমাকে ফোন করে রাস্তায় দেখা করতে বললেন। তো আমি গেলাম, গিয়ে দেখলাম আপনার বড়দা আর আপনার মা এসেছেন। তারপর ম্যাডামকে আমি অনেক করে বললাম এখানে আসতে, উনি এলেন না, বললেন খাবারটা পৌঁছে দিন। দেখেছেন শ্যাম, দেখেছেন? এটাই হলো মায়ের মন। কি সহজে সন্তানের মনের কথা বুঝে ফেলে। এদিকে আমি এঁচোড় চিংড়ি খেতে চাইলাম, আর ওদিকে মা আমার জন্য এঁচোড় চিংড়ি রান্না করে পাঠিয়ে দিল। আমি জানি মা আমাদের খুব মিস করছে, খুব মিস করছে আমাদের। তাই তো এত রাতে নিজের হাতে রান্না করে আমার জন্য পাঠিয়েছে। আমি আপনাকে বলেছিলাম না মা আমাদের মেনে নেবে। একবার মা এটা বুঝে যায় যে আপনার গান গাওয়াতে আমার কোনো ক্ষতি হবে না, মা ঠিক আমাদের ফিরিয়ে নেবে শালা। দেখবেন শ্যামা, আমার কথাটাই সত্যি হবে। মা যে আমাদের ছাড়া থাকতে পারবে না।